আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের আরও একটি জিকের ক্লাসে। তো আজকে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। আপনারা অনেকেই চাচ্ছিলেন যে সভ্যতার উপরে কিছু ক্লাস আমরা নিই এবং সেই জন্যেই ধারাবাহিকভাবে এখন থেকে ইনশাআল্লাহ সভ্যতা, বিশ্বের গুরুত্বপূর্ণ যে সভ্যতাগুলো আছে যেগুলো থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন হয় সেই সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলো করার পরে আপনি এই সভ্যতা কেন্দ্রিক কোনো প্রশ্ন আর ভুল করে পরীক্ষার হলে ভুল করবেন না, সেটাই বিশ্বাস করি। তো আজকে আমরা প্রথমেই মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বিশ্বের প্রাচীনতম যে সভ্যতাগুলো আছে সেই সভ্যতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিশরীয় সভ্যতা। ইভেন আমাদের অনেকেরই সভ্যতা বলতেই প্রথমে যে দৃশ্যটা বা যে নামটা আমাদের মনে ভেসে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতা কি, কারা তৈরি করেছিল, তাদের সভ্যতায় তাদের কি অবদান, সেই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানব। তাহলে মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতায় যাওয়ার আগে আমাদের সভ্যতা কি এইটা একটু জানা উচিত। সভ্যতা কি জিনিস, তাহলে আমরা শুরুতেই জেনে নিব যে সভ্যতা কি। সভ্যতা কি। সভ্যতা, এই সভ্যতার ইংরেজি হচ্ছে সিভিলাইজেশন। আপনারা সংস্কৃতি বা কালচার এই শব্দটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। তো সভ্যতা এইটা বোঝার আগে আমাদের সংস্কৃতি বা কালচার সেটা বুঝতে হবে। আমরা তাহলে প্রথমে বুঝব সংস্কৃতি। সংস্কৃতির ইংরেজি কি? কালচার, তাই না? তো এই কালচার বা সংস্কৃতি কি সেটা আমি কোনো প্রামাণ্য সংজ্ঞা বা ব্যাকরণিক বিশ্লেষণে যাব না, জাস্ট সহজ করে আপনাদের বলি। সংস্কৃতি হচ্ছে আমরা মানুষ হিসেবে, মানুষ তো সামাজিক জীব, তাহলে আমরা মানুষ হিসেবে যেভাবে খাই, যা খাই, যেভাবে বলি বা কথা বলি, যা বলি, যেভাবে কাপড় পরি, যা পরি, এইগুলোই হচ্ছে সংস্কৃতি। একটু বুঝিয়ে দিই। ধরেন আমরা খাবার কথা চিন্তা করি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কি দুপুরে খেয়েছেন। এই খেয়েছেন মানে আমি আপনাকে কি প্রশ্ন করছি। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি খেয়েছি, অথবা আমি খাইনি, আমি খেয়েছি, তখনই আপনি বলবেন যখন আপনি দুপুরে ভাত খাবেন। অথবা আপনি ভাতের বদলে অন্য কিছু যদি খান তাহলে বলবেন যে খেয়েছি কিন্তু ভাত খাইনি, রুটি খেয়েছি, হ্যাঁ, তারপরে অন্য যদি কোনো বিস্কিট বা কেক এই জাতীয় কোনো খাবার খান তাহলে সেটা আপনার নাম বলবেন। কিন্তু অন্য কিচ্ছু খাননি, শুধু তরকারি দিয়ে ভাত খেয়েছেন, তখন আপনি বলবেন খেয়েছি, এক কথায় উত্তর দেবেন। আর যদি ভাত না খান তখন বলবেন খাইনি। তো খাবার তো পৃথিবীতে অনেক আছে। ইভেন এখন বাংলাদেশে আমরা অনেক ধরনের খাবার, ভাত অ্যাভয়েড করে খাবার, স্বাস্থ্যবিদ যারা তারা বলেন, আমরা চেষ্টা করি। তো খাওয়ার কথা আসলেই কেন আমাদের মাথায় আগে ভাত এইটা আসে? কারণ আমরা বাঙালিরা খাওয়া বলতেই ভাত খাওয়া বুঝি, এটাই আমাদের সংস্কৃতি। আবার ভাত কিভাবে খাই? আমরা ভাত একটা প্লেটে নিয়ে হাত দিয়ে তরকারি দিয়ে মেখে হাত দিয়ে চটকে চটকে খাই, তাই না? এটা কিন্তু আমাদের কালচার। পৃথিবীতে আরও দেশে ভাত খাওয়া হয় বা অন্যান্য জাতিও কিছু পরিমাণ ভাত খায়, কিন্তু তারা আমাদের মতো প্লেটে বা থালায় ভাত নিয়ে মেখে হাত দিয়ে খায় না। তারা হয়তো একটা পাত্রে ধরে নিলাম, সেটা প্লেটই, সেটাতে নিয়ে ভাত চামচ দিয়ে খায়, কেউ কাঠি দিয়ে খায়। হ্যাঁ, তাহলে আমাদের বাঙালি হিসেবে খাওয়ার সংস্কৃতিটা কি? খাওয়া বলতেই আমরা ভাত খাই। আর কেমনে খাই? ওই যে হাত দিয়ে মেখে হাত দিয়ে তুলে খাই। ঠিক একই বিষয়, ধরেন আপনি রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে আপনার বাড়িতে খাবার যেভাবে পরিবেশন করে, রেস্টুরেন্ট কি ঠিক সেভাবেই খাবার পরিবেশন করে? না, রেস্টুরেন্ট একটু আলাদা ধাঁচের খাবার পরিবেশন করে। তার মানে আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন আপনার খাওয়ার কালচারটা একরকম, এটাই সংস্কৃতি। আবার যখন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন তখন
একই খাবার বিভিন্ন নামে আপনি খাচ্ছেন আলাদাভাবে, ওইটা কিন্তু আরেকটা সংস্কৃতি। তাহলে আমরা যা খাই মানে ভাত খাই, যেভাবে খাই, এটা কিন্তু আমাদের সংস্কৃতি। আমরা গেস্ট আসলে এক ধরনের খাবার তৈরি করি, এটা আমাদের সংস্কৃতি। আমরা কাপড় পরি, সাধারণত বাসায় আমরা বাঙালি ছেলেরা, যারা বাঙালি ছেলে বাংলাদেশের মানুষ, পুরুষ মানুষ সাধারণত রাতে ঘুমানোর সময় লুঙ্গি পরি আমরা আরামদায়ক পোশাক হিসেবে। আবার ওই মানুষই যখন বাইরে আসি তখন আরেক ধরনের পোশাক পরি। আমরা যখন স্কুল কলেজে যাই তখন এক ধরনের পোশাক পরি, আমরা যখন দাওয়াত খেতে যাই তখন এক ধরনের পোশাক পরি, আমরা যদি কোনো শোকের অনুষ্ঠান, মৃতের বাড়িতে অথবা কোনো শোকের অনুষ্ঠানে যাই তখন আরেক ধরনের পোশাক পরি। কেন? এই যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ধরনের পোশাক পরি, এইটা কিন্তু আমাদের কালচার। ঠিক আছে? আপনি ধরেন যে একজন মানুষের মৃত মানুষের জন্য দোয়া মাহফিল করার ব্যবস্থা করা হয়েছে, অথবা তার জানাজায় যাবেন আপনি। এবার আপনি যে গর্জিয়াস আপনার একটা ধরেন পাঞ্জাবি আছে, অথবা আয়না লাগানো, মেয়েদের আয়না লাগানো ড্রেস থাকে, এরকম আয়না লাগানো একেবারে ঝকমকো একটা ড্রেস পরে কি আপনি মৃতের বাড়িতে চলে যাবেন? যদি আপনি যান তাহলে মানুষ আপনাকে কি বলবে? মানে আপনাকে পাগল বলবে। ধরেন আপনি বিয়ের জন্য একটা শেরওয়ানি কিনেছিলেন, ঝকমকো একেবারে ঝাঁকানাকা একটা শেরওয়ানি কিনেছিলেন। এবার আপনার এক প্রতিবেশী বা কোনো আত্মীয় মারা গেছে, তার জানাজা আপনি যাচ্ছেন ওই শেরওয়ানিটা পরে, মানুষ কি আপনাকে সুস্থ বলবে? না। কেন সুস্থ বলবে না? আপনি সুস্থই আছেন, শুধু হয়েছে কি একটা পোশাক পরেছেন যেটা মানুষ কি অন্যভাবে নিচ্ছে। কারণ আপনি যে পোশাকটা পরেছেন আমাদের কালচারে ওইটা বিয়ের পোশাক, ওইটা মৃতের বাড়িতে যাওয়ার পোশাক নয়। আবার আপনি বিয়ে করতে ধরেন গেছেন, তো তখন যদি একটা একেবারে সাদামাটা গোল গলার একটা সাদা পাঞ্জাবি পরে চলে গেছেন, মাথায় একটা গোল টুপি দিয়ে, এইটাও মানুষ নানাভাবে এটা বিশ্লেষণ করবে। কেউ সাধুবাদ জানাবে যে না খুবই সিম্পলি বিয়ে করলো, আবার কেউ সমালোচনা করবে। তো দুইটাই কিন্তু অস্বাভাবিক। আপনাকে যেটা সাধুবাদ জানাচ্ছে সেও বলছে না খুব সিম্পলি নর্মালি মসজিদে গিয়ে বিয়ে করলো, এরকম মানে সিম্পল পোশাক পরে। তো এইটা বলার কারণ হচ্ছে আমাদের আসলে বিয়ের কালচারটা এরকম না। আমাদের বিয়ের কালচার হচ্ছে গর্জিয়াস ড্রেস হবে, হ্যাঁ, হোক সেটা পাঞ্জাবি, অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা শেরওয়ানি পড়ছে। এই শেরওয়ানি কিন্তু আমাদের আজীবনের কালচার নয়, এই কালচারটা বাইরে থেকে আমরা নিয়ে এসেছি। আমাদের হয়তো আরেকটা কালচার ছিল। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, আমরা যা খাই, যেভাবে খাই, আমরা যা পড়ি, যেভাবে পড়ি, আমরা যা বলি, যেভাবে বলি, সেগুলো কিন্তু কালচার আমাদের। মানে আমরা যদি কোনো আমাদের সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলি তখন একভাবে কথা বলি, আমরা বন্ধুর সঙ্গে কথা বলতে তখন এক ধরনের কথা বলি, আমরা পরিবারের লোকজনের সঙ্গে যখন কথা বলি তখন আরেক ধরনের করে কথা বলি। এই যে আমরা আলাদা আলাদাভাবে কথা বলি আলাদা আলাদা প্লেসে, এইটা কিন্তু আমাদের কালচার। বোঝাতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে সংস্কৃতি, এইটা হচ্ছে কালচার। এই সংস্কৃতি বা কালচারের বিশাল একটা পরিধিকে বলা হয় সভ্যতা। মানে বহুদিনের দীর্ঘদিনের সংস্কৃতিকে বলা হয়, এক কথায় বলা হয় সভ্যতা। তাহলে সভ্যতা হচ্ছে অনেক বড় জিনিস। সভ্যতার মধ্যে কালচার থাকে, অনেক ধরনের কালচার থাকে। আর কালচারের চেয়েও ছোট আরেকটা জিনিস হচ্ছে শিল্প। ঠিক আছে? শিল্প নিয়ে আরেকদিন কথা বলবো। তাহলে নিশ্চয়ই সভ্যতা এবং সংস্কৃতি এই জিনিসটা বুঝেছি। সংস্কৃতি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেভাবে আমাদের জীবন পরিচালিত হয়, আমাদের জ্ঞান, আমাদের জীবনাচার, এই সবগুলোকেই বলা হয় সংস্কৃতি। আর এই সংস্কৃতি দীর্ঘদিনের একটা প্রক্রিয়ার নাম হচ্ছে সভ্যতা। এবার আমরা তাহলে পড়ব মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার প্রথমে আমরা পড়ব মিশরীয় সভ্যতার পটভূমি, কিভাবে এই সভ্যতার জন্ম হলো, কখন জন্ম হলো। দেখেন, ইতিহাসবিদরা ধারণা করে থাকেন খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে, খ্রিস্টপূর্ব প্রায় 5000 অব্দে নীল নদের তীরে, নীল নদের নাম নিশ্চয়ই শুনেছেন, নীল নদের তীরে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় বা জন্ম হয়। তো খ্রিস্টপূর্ব এই যে 5000 থেকে, খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত, এই অব্দ পর্যন্ত মিশরকে বলা হতো প্রাক রাজবংশীয় যুগ। তাহলে খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3200 অব্দ পর্যন্ত মিশরকে বলা হতো প্রাক রাজবংশীয়
মিশর, প্রাক রাজবংশীয় মিশর। ঠিক আছে, প্রাক রাজবংশীয় মানে রাজবংশ শুরু হয়নি এরকম সময়। তো এই সময়টা কখন ছিল? খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। মিশরীয় এলাকায় ছোট ছোট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ গড়ে ওঠে এবং তারা আলাদাভাবে স্বাধীনভাবে নিজেদের গোত্রীয় ব্যবস্থার মধ্যে শাসন করত বা শাসিত হতো। এই ব্যবস্থা চলে 5000 থেকে শুরু করে 3200 অব্দ পর্যন্ত। তো সময়টা 5000 থেকে কমে 3000 কেন হচ্ছে এইটা অন্য আরেকটা ক্লাসে বুঝিয়ে দিব, নাকি এখনই একটু বুঝিয়ে দিই। ধরেন এখানে একটা জিরো, এই জিরো থেকে সময়টা আগাচ্ছে এই দিকে। আর তাহলে এই জিরো থেকে যখন আমি সময় গণনা শুরু করেছি, একটু কেয়ারফুলি খেয়াল করি, সময়টা এইখানে এই দাগটাতে 0। এর আগে সময় মানুষ গণনা করা হয়তো হতো, কিন্তু আমরা জানি না কিভাবে গণনা করা হতো। তো এই সময় ধরা হচ্ছে 0 পরে কি হবে? আমি যদি প্লাস করতে থাকি, মনে করেন 0 যখন থেকে শুরু করলাম তার 1 ঘন্টা পরে কি হবে? +1, তাই না? +1 এরকম করে 2, 3, 4 এরকম করতে করতে একটা দিন হবে, একটা সপ্তাহ হবে, একটা মাস হবে, একটা বছর হবে। তাহলে 0-র পরের বছর 1, তারপরে বছর হবে 2, এরকম করতে করতে এখন 2025। এই যে 0 চলে আসছিল, 0 থেকে সময়টা প্লাস হচ্ছিল, তখন থেকে এখন পর্যন্ত 2025 বছর চলে এসছে। এখন যেখানে 0, তার আগে কি পৃথিবী ছিল না? তার আগে কি মানুষ ছিল না? অবশ্যই ছিল। তখন এই সময়টাকে আমরা এইদিকে মাইনাস হিসেবে গণনা করব, 1 -1 2 3 এরকম করতে করতে এই সময়টা 5000, এই সময়টা 5000 এইটা। ঠিক আছে, এইবার 5000 থেকে আমরা ব্যাকে যাচ্ছি না, আমরা 5000 থেকে যখন আবার সামনের দিকে আসছি তখন একটা সময় আসলো যখন 3200। তার মানে এখানে একটা জিনিস শুরু হয়েছিল আর এদিকে কি হচ্ছে? আস্তে আস্তে 0-তে যাচ্ছে। 5000 থেকে শুরু করে 4000, 3000 এরকম করতে করতে আমরা একসময় 0-তে এসে ঠেকবো। তো এই সময়টা হচ্ছে এই সময়টা। ঠিক আছে, তার মানে 5000 অব্দে যেটা শুরু হয়েছিল 3200 পর্যন্ত, 3200 অব্দ পর্যন্ত, এই সময়টাতে মিশরে কোনো রাজবংশ ছিল না। ছোট ছোট কিছু রাজবংশ বা ছোট ছোট কিছু রাজ্য ছিল যেগুলো আলাদা আলাদা ছিল, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। এই ঐক্য না থাকার সময়টাকে বলা হচ্ছে মিশরের প্রাক রাজবংশীয় যুগ। ঠিক আছে, এইবার খ্রিস্টপূর্ব 3000 এই 200 অব্দে এসে একটা ঘটনা ঘটলো। 200 অব্দে এসে 3200 অব্দে একজন রাজার আবির্ভাব ঘটলো, একজন শাসক আসলেন যার নাম হচ্ছে মেনেস। কি নাম? মেনেস। তো প্রাক রাজবংশীয় যুগে মিশরে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, এই ক্ষুদ্র রাজ্যকে বলা হতো নোম। কি বলা হতো? নোম বলা হতো। যখন মিশরে কোনো রাজবংশ, বড় রাজবংশ ছিল না, রাজ্যগুলো ছোট ছোট রাজ্য ছিল, স্বাধীন রাজ্য ছিল, এই সময়টাকে বলা হতো মিশরের এই যে ছোট ছোট রাজ্য যেগুলো ছিল এগুলোকে বলা হতো নোম। এরপর 3200 অব্দে, খ্রিস্টপূর্ব 3200 অব্দে মেনেস নামক একজন রাজা, তিনি এই সমগ্র নোমগুলোকে দখল করে একটা মিশর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেকে ফারাও হিসেবে ঘোষণা করেন। মিশরের রাজাদের কি বলা হয়? ফারাও। মিশরের রাজারা যে ফারাও নামে পরিচিত, এটা শুরু হয়েছিল রাজা মেনেসের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা যেটা জানলাম এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে মিশরীয় সভ্যতার পটভূমি থেকে সেটা একটু জানি। মিশরীয় সভ্যতা কখন শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 5000 অব্দে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের আরো 5000 বছর আগে, এবং এই শব্দটার সঙ্গে অবশ্যই আমরা প্রায় যোগ করব। এরপরে 5000 থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে মিশরে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ ছিল, অথবা 5000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত সময়টাকে মিশরের ওই সময়টাকে কি বলা হতো? বলা হতো কি? প্রাক রাজবংশীয় যুগ। আবার প্রশ্ন করবে 3200 অব্দে রাজা মেনেস, আচ্ছা ক্ষুদ্র রাজ্যগুলোকে কি বলা হয় সেটাও প্রশ্ন করতে পারে, যে প্রাক রাজবংশীয় যুগে মিশরে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল সেই রাজ্যগুলোকে কি বলা হতো?
নোম বলা হতো। আবার এবার প্রশ্ন করবে মিশরের এই নোমগুলোকে একত্রিত করে প্রথম মিশর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? তখন অ্যান্সার আমরা দেব রাজা মেনেস। এরপরে আবারও প্রশ্ন এখান থেকে করতে পারে মিশরীয়দের প্রথম ফারাও কে ছিলেন? প্রথম ফারাও কে ছিলেন তাহলে? মেনেস। তিনি সমগ্র মিশরকে একত্রিত করে নিজেকে ফারাও হিসেবে ঘোষণা করলেন। আবার বলা হতে পারে যে মিশরের রাজারা কি নামে পরিচিত ছিলেন? মিশরের যারা রাজা ছিলেন ও প্রাচীনকালে তারা কি নামে পরিচিত ছিলেন? তারা ফারাও নামে পরিচিত ছিলেন। আমরা সাধারণত বিভিন্ন ওয়াজ মাহফিলে ফেরাউন এই শব্দটা শুনে থাকি। ফারাও মানে হচ্ছে ফেরাউন। ফেরাউন বলতে হুজুররা যেটাকে বোঝায়, ফেরাউন বলতে একজন নির্দিষ্ট শাসককে বোঝায়। আসলে এটা ভুল কনসেপ্ট। ফারাও বা ফেরাউন হচ্ছে তাদের এই পদটার নাম, ঠিক আছে? এবং এখানে আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা নামের ব্যক্তি ছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউন বলতে যেই হুজুররা যেই মানুষটাকে বোঝান তার নাম ছিল দ্বিতীয় রামিসাস। সেখানে আমি যাব একটু পরে। তাহলে এই হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতার পটভূমি। মিশরীয় সভ্যতা তাহলে এভাবে শুরু হয়েছিল, প্রায় ৩,২০০ থেকে ফারাওদের শাসন শুরু হয়েছিল। এবার মিশরীয়দের সভ্যতায় মিশরীয়দের কি ধরনের অবদান, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। এই জায়গাটা আমরা একটু দেখব। স্যার আপনার জন্যই খ্রিস্টপূর্বাব্দ বিষয়টা বুঝিয়েছিলাম, সুরাইয়া ইসলাম বলছেন। অনেক ধন্যবাদ সুরাইয়া। যখনই সভ্যতার কথা আসে আমরা হয়তো মাথার মধ্যে এটা গুলিয়ে যায় যে সময় তো বাড়বে, সময় না বেড়ে ৫,০০০ থেকে ৩,০০০ হয়ে যায় কেমনে, তাই না? তো এইটা জানা থাকলে এটা আসলে খুবই ইজি বোঝা। তো যাই হোক, মিশরীয়দের অবদান কি ছিল সভ্যতায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে ধর্মীয় ক্ষেত্রে তাদের কি অবদান ছিল সেটা একটু জেনে রাখি। দেখেন, আমি বললাম যে মেনেস নামক এক রাজা, তিনি ফারাও উপাধি গ্রহণ করলেন, সমগ্র মিশরকে একত্রিত করে একটা মিশর সাম্রাজ্য গড়ে তুললেন। এরপর বহুদিন চলে গেল, মানুষ কিন্তু প্রাগৈতিহাসিক কাল থেকেই ধর্মের চর্চা করে আসছে। এই ধর্ম কেউ প্রকৃতির পূজা করে, কেউ মূর্তি পূজা করে, হ্যাঁ, কেউ চন্দ্র সূর্যের পূজা করে, কেউ অন্যান্য শক্তি পশু পাখি ইত্যাদির পূজা করে। কিন্তু যারই পূজা করুক না কেন, মানুষ একটা জায়গায় নিজের শ্রদ্ধা, নিজের পূজা অর্চনার মাধ্যমে ধর্ম অনুসরণ করত। মিশরীয়রাও তার ব্যতিক্রম ছিল না। মিশরীয়দের মধ্যেও ধর্মের চর্চা ছিল, এবং মানে প্রাচীন মিশরে যে ধর্মের চর্চা ছিল সেটাকে আমরা প্রকৃতি পূজা বলতে পারি। তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা বিভিন্ন পশু পাখি বড় গাছ, হ্যাঁ, বাতাস পাহাড় সব কিছুর পূজা করত। যাকেই শক্তিশালী দেখতো তারই পূজা করত মিশরীয়রা। এইবার একজন রাজা আসলেন যার নাম হচ্ছে রাজা আমেনহোটেপ ইখনাটন। রাজা বলতে ফারাও, রাজা বলতে আমরা কি বুঝবো? ফারাও। তার নাম কি? আমেনহোটেপ ইখনাটন। আমেনহোটেপ ইখনাটন, এই শব্দটা একটু মার্কেবল। একজন ফারাও, একজন রাজা, তার নাম হচ্ছে আমেনহোটেপ, এবং তিনি নামের সঙ্গে আরেকটা উপাধি যোগ করছেন ইখনাটন। ইখনাটন এই শব্দের অর্থ হচ্ছে এটনের দাস। এটনের দাস। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে আমেনহোটেপ তিনি এসে দেখলেন, তিনি যখন রাজা হলেন তখন মিশরীয়রা প্রকৃতির পূজা করত। এবার অসংখ্য দেবদেবতা, অসংখ্য তাদের প্রভু ছিল, অসংখ্য তাদের ঈশ্বর ছিল। এবার আমেনহোটেপ এসে বললেন যে এখন সকল দেবতার পূজা বন্ধ, এখন থেকে তোমরা সবাই একজন দেবতার পূজা করবে, যেটা হচ্ছে সূর্য। এই সূর্য হচ্ছে আমাদের একমাত্র ঈশ্বর। এই সূর্যের নাম হচ্ছে কি? এটন। সূর্যের তারা নাম দিল এটন। এটন একমাত্র দেবতা, এই একমাত্র দেবতার পূজা সবাইকে করতে হবে। এবং আমি আমেনহোটেপ এটনের দাস হিসেবে নামের সঙ্গে যুক্ত করলাম ইখনাটন, এই উপাধি। বুঝতে পারলেন কি ব্যাপারটা? আরেকবার সহজে গুছিয়ে বলি।
মিশরীয়রা প্রকৃতির পূজা করত। আমেনহোটেপ তিনি রাজা হওয়ার পরে সকল ধরনের দেবতা অফ করে দিলেন, একটা অন রাখলেন, সেটা হচ্ছে সূর্য। এই সূর্যের নাম কি? এটন। এটনের পূজা করা, এবং এটা কি একটা একেশ্বরবাদী ধর্ম, একটাই ঈশ্বর, সেই ঈশ্বর হচ্ছে সূর্য, সূর্যের নাম এটন। এবং যিনি আমেনহোটেপ তিনি নিজেকে বললেন ইখনাটন, মানে আমি এটনের দাস। সুতরাং রাজা বা ফারাও যখন এটনের দাস হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তখন সমগ্র মিশরীয়রা অন্য পূজা বাদ দিয়ে এই সূর্যের পূজা শুরু করে। এভাবে আমরা এখন যে একেশ্বরবাদী ধর্ম, যেমন ইসলাম ধর্ম, যেমন খ্রিস্টান ধর্ম, যেমন ইহুদি ধর্ম, এগুলো কিন্তু একেশ্বরবাদী ধর্ম। তো এই একেশ্বরবাদী ধর্মের ক্ষেত্রে একেশ্বরবাদীর নীতি বা একেশ্বরবাদী ধারণা প্রথম নিয়ে আসে মিশরীয়রা। এবং স্পেশালি এই শাসকের নাম আপনাকে মনে রাখতে হবে, কারণ এটাকে আপনাকে জিজ্ঞেস করবে যে প্রথম একেশ্বরবাদী ধর্মের ধারণা মিশরীয়দের মধ্যে কোন সম্রাট বা কোন ফারাও দিয়েছিলেন? আমেনহোটেপ ইখনাটন। ঠিক আছে। আবার প্রশ্ন যদি কঠিন করে, ধরেন যে আমি যদি প্রশ্ন করার সুযোগ পাই, তাহলে আমি প্রশ্ন করতাম ইখনাটন শব্দের অর্থ কি? হ্যাঁ, তখন তো মাথা ঘুরে যায়। তো ইখনাটন শব্দের অর্থ হচ্ছে এটনের দাস। এটনকে? সূর্য। ওকে, তাহলে ধর্মীয় ক্ষেত্রে মিশরীয়দের এই একটা অবদানই আমরা পড়ব। এরপরে মিশরীয়দের স্থাপত্যের ক্ষেত্রে অবদান কি ছিল সেটা একটু দেখব। স্থাপত্য, মিশরীয় স্থাপত্য, এটা কথা আসলো, অথবা মিশরীয় সভ্যতা অথবা মিশর, এই শব্দটা আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এরকম একটা ফিগার, এরকম একটা স্থাপত্য, যাকে আমরা বলি পিরামিড। কি বলি? পিরামিড। পিরামিড। এই পিরামিড শুধু মিশরে এই একটাই নাই, হ্যাঁ, মিশরে অনেক পিরামিড আছে। পিরামিডটা কি সেটাকে একটু বুঝি। এটা হয়তো সবাই জানেন, পিরামিড হচ্ছে মিশরীয়দের কবরস্থান। আমরা এখন যেমন বিভিন্ন গোরস্থানে, বিভিন্ন কবরস্থানে মানুষ মারা গেলে কবর দিই, তো মিশরীয়রা, প্রাচীন মিশরীয়রা মানুষ মারা গেলে তাদের ধর্মীয় আরেকটা কনসেপ্ট ছিল। মানে একটা তো বললাম যে তাদের প্রধান দেবতা বা একমাত্র দেবতা সূর্য। এবার তাদের ধারণা ছিল মানুষের মানে মৃত্যুর পরে পুনর্জীবনে তারা বিশ্বাস করত। এখনো হিন্দু ধর্মে পুনর্জন্ম বিশ্বাস করা হয়। তো এই প্রাচীন মিশরীয়রাও পুনর্জন্মে বিশ্বাসী ছিল, এবং তারা ভাবতো যে মানুষ মারা যাওয়ার পরে আবার তার জন্ম হবে, এবং তার ওইখানে বিভিন্ন সম্পদ, তার বিভিন্ন অস্ত্র যন্ত্রপাতি তার কাজে লাগবে। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা মনে করি যে মানুষ মানে মারা গেলে তার আর কখনোই জন্ম হবে না, এবং মানুষ একা মারা যাবে। মানুষ মারা যাওয়ার পরে তার কোনো সম্পদ, সহায় সম্বল কিছু আর তার সাথে যাবে না, শুধু সৎ কাজ এগুলো যাবে, তাই না? এবার মিশরীয়রা মনে করতো মারা তো গেল, বাট সে আবার জীবিত হবে, এবং যখন বেঁচে উঠবে তখন তার ওইখানে খাবার দাবার লাগবে, ফলমূল লাগবে, অস্ত্র যন্ত্রপাতি লাগবে, তৈজসপত্র, বাসন কোসন এগুলো লাগবে। এই জন্যে মিশরীয়রা যেটা করতো যে মানুষ মারা যাওয়ার পরে তাদের মমি তৈরি করত। মমি তৈরি করে এই পিরামিডের নিচে তাদেরকে একটা মানে একেবারে গোপন চেম্বারের মতো একটা জায়গায়, পাথরের তৈরি, সেখানে গিয়ে কবরস্থ করত, এবং তাদের পাশে, লাশের পাশে বিভিন্ন ফলমূল, সোনা রূপা গহনা, হ্যাঁ, বিভিন্ন যন্ত্রপাতি, দ্রব্যাদি এগুলো সাথে দিয়ে দিত, যেন ওই মৃত ব্যক্তি আবার জেগে উঠলে এগুলো ইউজ করতে পারে। এই হচ্ছে মিশরীয়দের মৃত্যু পরবর্তী চিন্তা ছিল, এবং সেই চিন্তা থেকেই তারা এই সমাধিক্ষেত্র হিসেবে পিরামিডের সৃষ্টি করে। পিরামিড মিশরে অনেক আছে, তার মধ্যে সবচেয়ে বড় পিরামিডের নাম হচ্ছে, সবচেয়ে বড় পিরামিড ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফুর পিরামিড। ঠিক আছে। ফারাও তিনি একজন কিন্তু শাসক। খুফু, তার নাম কি? খুফু। তো ফারাও খুফু মানে রাজা খুফু যে পিরামিডটা তৈরি করেছিলেন সেটা সবচেয়ে বড়, এবং সেটা হচ্ছে এইটা। এর উচ্চতা, ভূমি থেকে এর উচ্চতা হচ্ছে 450 ফুট। ঠিক আছে। আর এটা 1300 একর, হ্যাঁ, 1300 বর্গ একর জায়গা জুড়ে অবস্থিত।
ফারাও খুফুর পিরামিড সবচেয়ে বড় পিরামিড এবং এই পিরামিডটা 1300 বর্গ একর জায়গার উপরে অবস্থিত এবং এর উচ্চতা 450 ফিট। ঠিক আছে, পিরামিড থেকে এতটুকু তথ্য জানলেই চলবে। দ্বিতীয় স্থাপত্য হচ্ছে যে পিরামিডের পাশেই আরেকটা আমরা মূর্তির অবয়ব দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে স্ফিংস। এটার নাম কি? স্ফিংস। এই স্ফিংস মূর্তি এটা মিশরীয়দের আরো একটা বড় স্থাপত্য। এটার দেহটা সিংহের মতো কিন্তু মাথাটা ফারাওদের মতো। এটা হচ্ছে মিশরীয় শাসকদের, মিশরীয় ফারাওদের মানে শৌর্যবীর্য এবং আভিজাত্য ও শক্তির প্রতীক। সিংহ কি? শক্তিশালী, সিংহকে আমরা বনের রাজা বলি। তো সিংহ এই ব্যাপারটার সঙ্গে যেমন একটা অ্যারিস্টোক্রেসি আছে, যেমন একটা দাম্ভিকতা আছে, ঠিক এই জিনিসটা মিশরীয় রাজাদের শ্রেষ্ঠত্ব বোঝাতে তাদের প্রতীক হিসেবে এই স্ফিংস মূর্তি তারা নির্মাণ করেছিল। এবার এখান থেকে আপনাকে প্রশ্ন করবে, পিরামিড থেকে প্রশ্ন করতেই পারে যে পিরামিড কোন সভ্যতার নিদর্শন? খুব সহজ প্রশ্ন হলে এমন হবে। তাছাড়া জিজ্ঞেস করবে সবচেয়ে বড় পিরামিড কি, ফারাও খুফুর পিরামিড কতখানি জায়গা জুড়ে অবস্থিত, এর উচ্চতা কত, স্ফিংস কি জিনিস, অথবা স্ফিংস এই মূর্তিটা কোন সভ্যতার সঙ্গে জড়িত, স্ফিংস কিসের প্রতীক, স্ফিংস মূর্তিটা কিসের প্রতীক? ফারাওদের শৌর্যবীর্য এবং শ্রেষ্ঠত্বের প্রতীক। এই জিনিসগুলো অবশ্যই জেনে রাখতে হবে। এবার তাদের স্থাপত্য ক্ষেত্রে এই দুইটা জিনিস পড়লে চলবে। আমরা এরপরে দেখব লিখন পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। মিশরীয় সভ্যতা থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা লিখন পদ্ধতি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। লিখন পদ্ধতি দেখেন, আমরা যেমন এখন এই বর্ণ এবং অক্ষরের মাধ্যমে লিখি, মিশরীয়রা প্রথম এই বর্ণমালার উদ্ভব বা উৎপত্তি ঘটায় এখন থেকে প্রায় 7000 বছর আগের ঘটনা। তো মিশরীয়দের লিখন পদ্ধতি ঠিক আমাদের এখনকার লেখার পদ্ধতির মতো ছিল না। এটা ছিল অনেকটা আমাদের ফেসবুকের ইমোজির মতো। আমরা ফেসবুকে ইমোজি ইউজ করি না। কোনো যদি হাসির কথা হয়, ফানি পোস্ট হয়, তাহলে আমরা কি দিই? হা হা, একটা রিয়াকশন দিই। এর মাধ্যমে আমাকে কিন্তু কিছু লিখতে হয় না। আমি যখন একটা পোস্টে হা হা রিয়াকশন দিই, সেটার মাধ্যমে কি আমাকে 2 লাইন লিখতে হয় যে তুমি খুবই হাসির একটা পোস্ট দিয়েছো, আমার অনেক হাসি পাচ্ছে, আমি হাসছি, প্রচুর হাসছি, এটাকে বলতে হয় না। এই জিনিসটা জাস্ট এই একটা আইকনের মাধ্যমে বোঝানো হয়, এরকম তো ঠিক না, হইল না, যাক। তো এইটা হচ্ছে হাহা। আবার কেউ যদি কোনো স্যাড পোস্ট দেয়, আমরা হচ্ছে যে স্যাড রিয়াকশন দিই, মানে এই চোখের কোণা দিয়ে পানি পড়ছে এরকম একটা রিয়াকশন দিই, তার মানে আমরা বুঝাই আমি দুঃখ পেয়েছি। অথবা লাইক দিই, সাধারণ একটা রিয়াকশন হচ্ছে লাইক, ওকে ঠিক আছে, আমি ভালোই লিখেছো, কম খারাপ না, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এই যে আমরা ইমোজি ব্যবহার করছি, এর মাধ্যমে আমাদের মনের ভাষা কিন্তু প্রকাশিত হচ্ছে উইদাউট রিটেন, মানে লেখা ছাড়াই আমরা মনের ভাষা প্রকাশ করতে পারছি। তো মিশরীয়দের এই লেখাটা ছিল মূলত এরকম চিত্রভিত্তিক। মিশরীয়রা একটা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক এটা ছিল একটা চিত্র ভিত্তিক লিখন পদ্ধতি। এই যে আমি পাশে ছবি রেখেছি, এখানে দেখেন, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে হায়ারোগ্লিফিক বলে সার্চ দিলে এটা পাবেন, এরকম লেখা পাবেন। এই যে দেখেন, এখানে একটা পাখি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা মানুষ বসে আছে, এখানে আরেকটা পাখি, বা বিভিন্ন ধরনের সিম্বল তারা ইউজ করেছে। এইটাই ছিল মূলত মিশরীয়দের লিখন পদ্ধতি এবং এইটাই হচ্ছে হায়ারোগ্লিফিক। এখান থেকে আপনাকে প্রশ্ন করবে হায়ারোগ্লিফিক কি? নাম্বার 1 কোশ্চেন, হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়দের লিখন পদ্ধতি। অথবা আপনাকে জিজ্ঞেস করবে মিশরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক। আবার জিজ্ঞেস করবে হায়ারোগ্লিফিক কি ধরনের লিখন পদ্ধতি ছিল? এটা কি বর্ণভিত্তিক ছিল নাকি চিত্রভিত্তিক ছিল? আরো অপশন থাকবে, তাহলে এটা হবে চিত্রভিত্তিক। আবার এই যে আমরা বর্তমানে ইমোজি ব্যবহার করি, একটু আগে বললাম, এই ইমোজির ধারণা কিন্তু এসেছে হায়ারোগ্লিফিক থেকেই, ঠিক আছে। ফেসবুক এই ইমোজি এই ধারণাটা নিয়েছে হায়ারোগ্লিফিক থেকেই। তাহলে এখান থেকে আমরা এই তথ্যগুলো জেনে রাখলাম। এবার লেখার জন্য তো কাগজ প্রয়োজন, তাই না? লেখার জন্য কাগজ প্রয়োজন। মিশরীয়রা প্যাপিরাস নামক, প্যাপিরাস একটা গাছের নাম হচ্ছে
প্যাপিরাস। এই যে এই গাছটা ভালো করে খেয়াল করবেন, এই গাছটা কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন জলাভূমিতে হয়। আমি নিজেই দেখেছি, আমি নিজে গ্রামে আমাদের ফসলের জমিতে, ধানের জমিতে বিশেষ করে, যেগুলো বিল এলাকা, একটু নিচু, মানে মাঠের নিচু অংশটা যেখানে বন্যার সময় পানি বাঁধে, পানি জড়ো হয়, ওই মাঠের নিচু এলাকায় এই ঘাস জাতীয় এই ঘাসটা হয়। আমি এতদিন আসলে জানতাম না এইটাই প্যাপিরাস। আমি খালি জানতাম যে প্যাপিরাস থেকে তারা কাগজ তৈরি করে। আমি দেখে অবাক হলাম যে এইটাই প্যাপিরাস, এবং এটা আমি নিজে হাতে অনেক মানে তুলেছি, বিল থেকে গিয়ে টেনে টেনে অনেক বড় বড় লম্বা লম্বা এর বডি হয়, গাছ হয়, আর উপরে এরকম একটা ফুল হয়। তো এইটাই হচ্ছে সেই প্রাচীন, এখন থেকে ৭,৫০০ বছর আগের মিশরীয় সভ্যতার মানে কাগজ তৈরির মূল উপকরণ প্যাপিরাস। তাহলে মিশরীয়রা এই প্যাপিরাস থেকে এই কাগজ উদ্ভাবন করে। এই পাশে যে লেখা দেখতে পাচ্ছেন, এটা প্যাপিরাস গাছ থেকে তৈরি কাগজ, ঠিক আছে। এই হচ্ছে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি। লিখন পদ্ধতি তাহলে তাদের ছিল হায়ারোগ্লিফিক, চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। এখানে বর্ণের পরিবর্তে বিভিন্ন চিত্র দিয়ে তারা মনের ভাব প্রকাশ করত। আর এই লিখন পদ্ধতি যেখানে অ্যাপ্লাই করত, যেখানে লিখতো, যে কাগজে লিখতো, সেই কাগজটা তৈরি হতো প্যাপিরাস নামক গাছ থেকে। প্যাপিরাস এক ধরনের কি নলখাগড়া। আপনাকে জিজ্ঞেস করবে প্যাপিরাস কি, অথবা মিশরীয়রা কোন গাছ থেকে কাগজ তৈরি করেছিল, এভাবে প্রশ্ন করতেই পারে। লিখন পদ্ধতির পরে আমরা দেখব বিজ্ঞান। বিজ্ঞানে মিশরীয়দের কি অবদান ছিল। মিশরীয়রাই প্রথম, এই যে আমরা এখন 12 মাসে 30 দিনে এক মাস গুনি, 30 দিনে মাস আর 12 মাসে বছর, এই যে এখন আমরা এটা গণনা করি, এই গণনাটা প্রথম শুরু করেছিল মিশরীয়রা, এখন থেকে প্রায় ৭,০০০ বছর আগের ঘটনা। তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে তাদের এটা একটা বড় অবদান। এটা কিন্তু বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে। আরেকটা বিজ্ঞানের তারা এমন একটা কৌশল আবিষ্কার করেছিল এবং অ্যাপ্লাই করেছিল, যেটা আধুনিক বিজ্ঞানীরা এখন পর্যন্ত সেভাবে পেরে ওঠেনি। দেখেন এখানে একটা মমি দেখতে পাচ্ছেন, তারা মমি তৈরি করতো। একটু আগে মমি সম্পর্কে অল্প কথা বলেছি। মমি হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তার দেহ সংরক্ষণের পদ্ধতি। মিশরীয়রা যে মমি তৈরি করতো, মানে মানুষ মারা যাওয়ার পরে তাকে বিভিন্ন কেমিক্যাল এবং কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে লাশ সংরক্ষণ করার যে পদ্ধতি আবিষ্কার করেছিল, তাকে বলা হয় মমি, ঠিক আছে। এই মমি পদ্ধতি বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার, ঠিক আছে, যেটা আধুনিক বিজ্ঞানেও অনেকটা অসম্ভব এখনো। কিন্তু এখন থেকে প্রায় ৭,৫০০ বছর আগে মিশরীয়রা সে জিনিসটা আবিষ্কার করেছিল। এবং এখন পর্যন্ত মিশরের আমরা যে ফেরাউনের কথা বলি, যে ফেরাউনের সব কথা নাম শুনি, সেই ফেরাউনকে এখনো মিশরে কিন্তু সংরক্ষণ করা আছে তার লাশ, এবং সেটা এই মমি পদ্ধতির মাধ্যমেই। এবার মিশরীয় সভ্যতার পতনের দিকটা একটু বলি। মিশরীয় সভ্যতায় তাহলে আমরা যদি একবার গুছিয়ে নিই কথাগুলো, কি হলো ব্যাপারটা। মিশরীয় সভ্যতা শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৫,০০০ বছর আগে মিশরে নীল নদের তীরে, এবং ৫,০০০ অব্দ থেকে ৩,২০০ অব্দ পর্যন্ত এই বিশাল সময়টা মিশরে একক কোনো রাজবংশ শাসন করেনি, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাজ্য ছিল যাকে বলা হয় নোম। এরপর মেনেস নামক একজন রাজা আসেন এবং তিনি সমগ্র মিশরকে একত্রিত করেন এবং মিশরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, আর নিজেকে বলেন আজ থেকে আমি ফারাও, আমি সম্রাট। তাহলে ফারাও হচ্ছে প্রাচীন মিশরীয় সম্রাটদের উপাধি। এরপর মেনেস মারা গেলেন, আরও দিন চলে গেল। এরপর ধর্মীয় ক্ষেত্রে একটা পরিবর্তন আসলো মিশরে। আমেনহোটেপ নামক একজন রাজা আসলেন, ফারাও আসলেন। তিনি সমগ্র প্রকৃতি পূজা বন্ধ করে দিয়ে একমাত্র সূর্য দেবতার পূজার ব্যবস্থা করলেন। এই সূর্যকে বলা হতো এটন, এই জন্যে তিনি নিজেকে আমেনহোটেপ ইখনাটন বলে ঘোষণা করলেন, এবং এর মাধ্যমে পৃথিবীতে একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন হলো ঐতিহাসিকদের মতে এটা। এরপর আরও দিন গেল, তাদের ধর্মীয় ক্ষেত্রে আমরা একটা পরিবর্তন দেখলাম। লিখন পদ্ধতি আবিষ্কার করলো তারা, যে লিখন পদ্ধতি চিত্রভিত্তিক ছিল, এবং এটা প্যাপিরাস নামক একটা গাছ থেকে তৈরি কাগজের উপরে লেখা হতো, এবং এই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক। এরপর আমরা তাদের স্থাপত্য দেখলাম, তারা পিরামিড তৈরি করত লাশ বা মৃতদেহ সংরক্ষণ এবং
দাফনের জন্য। এরপর তারা স্ফিংস মূর্তি তৈরি করেছিল, আর তারা হয়তো আরো অনেক কিছু তৈরি করেছিল, কিন্তু সেগুলো এখন বিলুপ্ত। তাহলে এই স্ফিংস মূর্তি হচ্ছে ফারাওদের আভিজাত্য, সূর্যবীর্য ও শক্তির প্রতীক। এরপরে আমরা দেখলাম তারা এই যে বিজ্ঞানের ক্ষেত্রে যে অবদানটা রেখেছে মূলত, সেটা হচ্ছে তারা আমাদের ক্যালেন্ডারের সূত্রপাত করেছে। 12 দিনে 30 দিনে 1 মাস আর 12 দিনে 1 বছর, এই গণনাটা মিশরীয়রাই শুরু করেছিল। বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অভূতপূর্ব একটা আবিষ্কার ছিল মমি তৈরির পদ্ধতি। এরপর মমি তৈরি করে তারা লাশ সংগ্রহ করত। এরপর আসলো মিশরীয় সভ্যতার পতন। আমরা ইসলাম ধর্মে হযরত মূসা আলাইহিস সালামের কথা জানি। হযরত মূসা আলাইহিস সালামের পিছে অনুসরণ করে ফারাও দ্বিতীয় রামিসাস, তার ব্যক্তিগত নাম হচ্ছে দ্বিতীয় রামিসাস, তিনি এই মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে নীল নদে ডুবে মারা যান, এবং এরপরেই আস্তে আস্তে মিশরীয় সভ্যতার পতন ঘটে। তো এই তথ্যগুলোর বাইরে সাধারণত মিশরীয় সভ্যতা থেকে আর তেমন কোনো প্রশ্ন আসে না। আশা করি এতটুকুই আপনার জন্য এনাফ। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ সভ্যতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।